বিদেশের এক ঠান্ডা শহরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্যুট পরে মঞ্চে উঠেছেন ভারতীয় শিল্পী। ঠান্ডা তখন বেশ ভালোই, কিন্তু শ্রোতাদের দাবি তীব্র। তারা চান আসল মানুষটা আসুক। অগত্যা শিল্পীকে গ্রিন রুমে ফিরে যেতে হলো। চেনা ধুতি শার্ট আর তার ওপর জড়ানো শাল পরে আবার মঞ্চে ফিরলেন তিনি। হাততালির বন্যা বয়ে গেল চারিদিক থেকে। তিনি হেমন্ত মুখোপাধ্যায়, যার সম্পর্কে দেবব্রত বিশ্বাস একবার বলেছিলেন, অর হইল গিয়া ইন্টারন্যাশনাল ভয়েস। যদি চীন দেশে গিয়া সুর কইরা খবর কাগজ পয়রা যায়, তাও লকে খাড়াইয়া শুনব। আপাতমস্তক বাঙালি এই মানুষটির মননে আর আবেদনে আন্তর্জাতিকতার ঘাটতি ছিল না একটুও। শোনা যায় তার নিখুঁত সময় জ্ঞান আর কথার ভঙ্গিমা দেখে অনেকে অবাক হয়ে ভাবতেন, লোকটা সত্যি বাঙালি তো। 1959 সালে তার প্রথম বিদেশ সফর, পূর্ব আফ্রিকা হয়ে রোম ও লন্ডন। আফ্রিকায় গিয়ে হেমন্ত মুখোপাধ্যায় দেখলেন সেখানকার মানুষজন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের বড় ভক্ত। তাই বাধ্য হয়ে লাইট ক্লাসিক্যাল গানই তাকে বেশি গাইতে হতো। একটা অনুষ্ঠানে 20 থেকে 25টি গান গাওয়ার পরেও অনুরোধ আসত, আরও গান চাই। গীত গজলের পর্যায়ের বহু গান বাংলার বাইরেও একসময় হেমন্ত কুমারকে যথেষ্ট পরিচিতি দিয়েছিল। আমরা বাঙালি শ্রোতারা বাংলা গানের বাইরে তাকে তেমন শুনেই উঠতে পারিনি, কিন্তু প্রবাসী ভারতীয়রা ও বিদেশি শ্রোতারা সেই ধারার যথোচিত মর্যাদা দিতে কোনোদিন ভুলেননি। 1964 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ভারতীয় শিল্পী হিসেবে তিনি আমন্ত্রিত হলেন। বিমানবন্দর থেকেই শুরু হয় তার যাত্রাপথের অনন্য কাহিনী। তার গাড়িকে অনুসরণ করছে শতাধিক গাড়ির কনভয়, যেন কোনো বিদেশি রাজা আগমন করেছেন। যেখানেই যান সাংবাদিক ও ফটোগ্রাফারদের ভিড়। সেখানে থাকা ভারতীয় বংশোদ্ভূত মানুষজন একটিবার তাঁকে ছুঁয়ে ভারতের মাটি ছোঁয়ার অনুভূতি পেতে চাইতেন। এক অশীতিপর বৃদ্ধ তো হাসপাতাল থেকে পালিয়ে তার দর্শনের জন্য মরিয়া। শেষমেশ হেমন্ত মুখোপাধ্যায় স্বয়ং তার সামনে গিয়ে দাঁড়ান নাতির আবেদনে। এই ভালোবাসা শুধু প্রবাসী ভারতীয়দের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমেরিকার যে কোনো শহরে তার অনুষ্ঠান থাকলে লস অ্যাঞ্জেলসের জ্যান স্টুয়ার্ট 300-400 মাইল দূর থেকেও ঠিক পৌঁছে যেতেন। সুইজারল্যান্ডের এক ভক্তের একরকম পাগলামির গল্প পরে তিনি গল্পেই রূপ দিলেন, শার্লির গল্প, যা ছাপা হয়েছিল নবকল্লোলে। নমস্কার, আমি মন্দিরা।